তোমরা যারা ক্লাস 9-এ পড়ো তাদের কিন্তু ফার্স্ট ইউনিটে একেবারে পরীক্ষা ঘাড়ের ওপর। ফার্স্ট উইক থেকেই পরীক্ষা, কারো 2 তারিখ কারো 3 তারিখ, এই পরপর অর্থাৎ 2 থেকে 7 তারিখের মধ্যে বেশিরভাগ স্কুল স্টার্ট হয়ে যাবে। সেই জায়গা থেকে তুমি ভূগোলের জন্য কোন কোন প্রশ্নগুলো রেডি করেছো আমি তোমার A to Z বলে দেব, চ্যাপ্টার ধরে ধরে, যে এই চ্যাপ্টার থেকে এই 3, এই 5, এই 2, এই শর্টগুলো পড়বে। আমার ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু তুমি মনোযোগ দিয়ে শোনো, সঙ্গে খাতা কলমটা নিয়ে বসো, শোনার সঙ্গে সঙ্গে একটু নোট ডাউন করে নাও। দেখবে তোমার স্কুলের এই প্রশ্নগুলোর থেকেই টাচ করা হবে এই ফার্স্ট ইউনিটের 40 নম্বরের প্রশ্নে। সেখানে নাম্বার ভেরিয়েশনটা কেমন থাকবে সেটাও আমি বলে দিচ্ছি, কি কি আছে ফার্স্ট ইউনিটে সেটাও বলে দিচ্ছি। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও না। আর আপনারা যারা অভিভাবক দেখছেন তারা শেয়ার করুন, যাতে আপনার ছেলে মেয়ের মতন আরও কিছু ছেলে মেয়েরা উপকৃত হয়। আমি প্রথমে তোমাদের বলি, ক্লাস 9-এর মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী যে সিলেবাস ফার্স্ট ইউনিটের জন্য অর্থাৎ প্রথম পার্বিক মূল্যায়নের জন্য, সেখানে ভূগোলের তোমাদের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী প্রাকৃতিক ভূগোল, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতি, আর আঞ্চলিক ভূগোল থেকে সম্পদ। এই হচ্ছে তোমাদের সিস্টেম। কিন্তু কোনো কোনো স্কুল যদি মনে করে যে আমরা এর বাইরেও একদিক ওদিক করব, সেটা কিন্তু করা যায়। কিন্তু বেশিরভাগ স্কুল 95% স্কুল তারা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া এই সিলেবাসের ওপরেই তারা করে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং সম্পদ সপ্তম অধ্যায়, এই হচ্ছে তোমাদের বিষয়। আমি 3টি অধ্যায় অর্থাৎ গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতি অর্থাৎ প্রথম দ্বিতীয় অধ্যায় এবং সপ্তম অধ্যায় ভারতের সম্পদ, আমি চ্যাপ্টার ওয়াইজ বলে দিচ্ছি A to Z। প্রথমে আসছি গ্রহরূপে পৃথিবী। এখান থেকে আমি 5 মার্কসের জন্য কয়েকটা প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন, পৃথিবীর গোলীয় আকৃতির সপক্ষে 3টি প্রমাণ দাও। সেখানে তুমি এই পয়েন্টটি অবশ্যই রাখবে, সেটি হচ্ছে বেডফোর্ড লেভেলের পরীক্ষা। কারণ আলাদা করে 3-এও কিন্তু দিতে পারে যে বেডফোর্ড লেভেলের পরীক্ষাটি লেখো। এছাড়া তুমি তোমার ইচ্ছে মতন যে কোনো আরো 2টি পয়েন্ট পড়ে নেবে। আমি এখানে দ্বিতীয় প্রশ্ন হিসাবে 5-এর জন্য রাখছি পৃথিবীর অভিগত গোলাকৃতির সপক্ষে 3টি প্রমাণ। আমি এখানে একটি পয়েন্টের কথা বলবো যেটি তুমি রাখবেই, পৃথিবী নিরক্ষীয় ও মেরু ব্যাসের পার্থক্য। তাছাড়া তুমি ইচ্ছে মতন আরো 2টো পয়েন্ট নিয়ে নেবে। আমি এখানে রাখবো জিওডের ধারণা ব্যক্ত করো। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, ব্যাখ্যা করো। কাজেই তুমি কিন্তু ছবি অবশ্যই দেবে, এবং আমি স্ক্রিনের ওপর এই ছবিটা তুলে ধরছি, তুমি এই ছবিটা কিন্তু দেবে। আর আগের যে প্রশ্ন দুটো বললাম সেখানেও কিন্তু ছবি রয়েছে, কাজেই আমি বলবো ছবিগুলো দাও। এবার আসবো আমি অবভিয়াসলি জিপিএস এর ব্যবহার লেখো। প্রথম অধ্যায় থেকে এর বাইরে আর কোনো 5 তোমার হয়তো করা লাগছে না। যদি তোমার স্যার কিছু করিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা ধরো। এবার আমি আসবো 3 আর 2 মিলিয়ে বলবো, কিছু শর্ট বলতে বলতে যাব। এই চ্যাপ্টারটা গ্রহরূপে পৃথিবী, তাই আমি প্রথমেই বলবো প্রথম মহাকাশচারীর নাম, প্রথম মহিলা মহাকাশচারীর নাম, প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম। এগুলো কিন্তু তুমি এখান থেকে জানবে। পৃথিবীর আকৃতি সম্পর্কে চীনাবাসীদের অভিমত কি ছিল, কোপার্নিকাসের অভিমত কি ছিল, আর্যভট্টের অভিমত কি ছিল, এগুলো তোমাদের এখান থেকে একটু জানা প্রয়োজন বলে আমি মনে করি। পৃথিবীর পরিধিকে নির্ণয় করেন এরাটোস্থেনিস, সেটা তুমি অবশ্যই জানবে। অ্যারিস্টটল টলেমির পৃথিবীর আকৃতি সম্পর্কে কি ধারণা ছিল, তুমি এখান থেকে দিগন্ত রেখা কাকে বলে করবে। অভিগত গোলক বলতে কি বোঝো তুমি অবশ্যই করবে। পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য দেখা দেয় কেন বা পার্থক্য রয়েছে কেন তা তুমি করবে। জিওড শব্দটি প্রথম কে ব্যবহার করেন সেটা তুমি করবে। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কতটা, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত, মেরু ব্যাস কত, অবশ্যই করবে। এখান থেকে তুমি অবভিয়াসলি এই প্রশ্নগুলো তো করছোই। এবার সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তুমি গ্রহগুলোর নাম জানবে। সূর্যের সব থেকে কাছের গ্রহের নাম, পৃথিবীর সব থেকে কাছে গ্রহের নাম। এখান থেকে গ্রহগুলো যখন করবে প্রত্যেকটি গ্রহের মধ্যে তার আবর্তন পরিক্রমণের দিকটা জেনে রাখবে, এটা কিন্তু তোমাদের দরকার। এবার সূর্য থেকে
কাছের 4টি গ্রহকে বলা হয় অন্তস্থ গ্রহ, আর তারপরে যে দূরের 4টি গ্রহ সেটাকে বলা হয় বহিস্থ গ্রহ। তাই অন্তস্থ গ্রহ বহিস্থ গ্রহ কাকে বলে এদের পার্থক্যটা তুমি করবে। এখান থেকে তুমি করবে যে কার উপগ্রহের সংখ্যা সব থেকে বেশি। এখানে কিন্তু এই প্রশ্নগুলো তোমার করা দরকার। এরাটোস্থেনিস কিভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন, এটি কিন্তু তুমি করবে। এখান থেকে আমি বলবো জিপিএস কথার অর্থ কি। এখানে যখন তুমি করবে তাহলে অবশ্যই গ্রহ যখন করছো তাহলে গ্রহের 2 প্রকার, কুলীন গ্রহ আর বামন গ্রহ। কুলীন গ্রহ আর বামন গ্রহের পার্থক্যটা অবশ্যই করবে। প্লুটো কেন বামন গ্রহ সেই কারণটাও তুমি অবশ্যই এখান থেকে করবে। আমি বলবো পৃথিবীকে নীলাগ্রহ বলা হয় কেন, তুমি অবশ্যই এই প্রশ্নটি করো। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস সমান নয় কেন সেটা তো বললাম তুমি করবে। তুমি এখান থেকে করবে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে অগ্রসর হলে চাপের দৈর্ঘ্য হ্রাস পায় কেন, এটা তুমি করতে পারো। এখান থেকে আমি বলবো কেন্দ্রাতিক বল বলতে কি বোঝো, এটা তুমি করার চেষ্টা করো। ব্যাস এইগুলোর ওপর একটু জোর দাও। এখন তুমি বলতে পারো স্যার এখান থেকে কয়েকটা শর্ট বলে দিন। আমি আবার বলি, এখান থেকে তুমি পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন, বেডফোর্ড লেভেলের পরীক্ষাটি কোথায় হয়েছিল, কে করেছিলেন, জিপিএস এর পুরো নাম কি একটু আগে বলেছি, প্রথম মহিলা মহাকাশচারী তো বলেই দিলাম যে করবে, পৃথিবীর উচ্চতম স্থান এবং গভীরতম স্থানের নাম, জিওট কথাটি প্রথম কে ব্যবহার করেন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত, মেরু ব্যাস কত, পৃথিবীর গড় পরিধি কত। তারপরে তুমি এখান থেকে করতে পারো যে পৃথিবীর চারিদিকে চাঁদের ঘুরতে কত সময় লাগে। চাঁদ তো পৃথিবীর একমাত্র উপগ্রহ, কাজে এটা জানতে হবে। পৃথিবীর মেরু ব্যাস তো বলেই দিয়েছি। মারিয়ানা খাদের গভীরতা কত। এই প্রশ্নগুলোর উপর একটু জোর দিয়ে যাও। এবার চলে যাচ্ছে দ্বিতীয় অধ্যায়। আমি দ্বিতীয় অধ্যায় থেকে 5 মার্কসের জন্য কয়েকটা প্রশ্ন বেছেছি। তার মধ্যে আবর্তন গতি ও বার্ষিক গতির পার্থক্য, আবর্তন গতির সপক্ষে 3টি যুক্তি, বার্ষিক গতির সপক্ষে 3টি যুক্তি, আবর্তন গতির ফলাফল, বার্ষিক গতির ফলাফল, এটাতে তুমি কোনো রকম ছাড়বে না। তবে যখন পৃথিবীর আবর্তন গতির সপক্ষে যুক্তি দেবে তখন বিজ্ঞানী ফুকোর পরীক্ষাটা অবশ্যই কিন্তু রেখো। এই প্রশ্নটি আমার মনে হয় আলাদা করেও দেওয়ার মতন আছে। অপসূর ও অনুসূরের পার্থক্যটা করবে। আমি ব্রডের জন্য বলছি যে 5 মার্কসের জন্য কোন প্রশ্নগুলো তুমি করে যাবে, 5 মার্কসে এই প্রশ্নগুলো কিন্তু করা প্রয়োজন। তুমি এখান থেকে আর একটা প্রশ্ন করতে পারো, আমার মনে হয় এটা করা দরকার। প্রশ্নটি হচ্ছে পৃথিবীর প্রধান প্রধান ঋতুগুলি কিভাবে সৃষ্টি হয়েছে, ঋতুগুলির পরিচয়। আর আর তেমন কিছু প্রশ্ন এখান থেকে নেই, এইগুলোর উপর একটু বেশি জোর দাও, তাহলে 5 মার্কসের জন্য হয়ে যাবে। এবার আমি 3, 2 এবং শর্টটা একটু বলতে যাই। এই চ্যাপ্টার থেকে একটু বড় চ্যাপ্টার, কিন্তু তোমরা ক্লাস 7-এ করেছো, ক্লাস 6-এ করেছো, কাজে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুব টাফ কিছু হবে না। এখান থেকে আমি আবারও বলছি, প্রত্যেকটি পূর্ব আলোচনা ধরে অর্থাৎ আগের চ্যাপ্টার ধরেই আবার আসি। সেটা হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো প্রত্যেকের আবর্তন পরিক্রমণের দিক এবং সময়, এটা কিন্তু তোমরা একটু জেনো। আমি এখান থেকে বলবো আবর্তন গতি কাকে বলে এর ফলাফল লেখো, বার্ষিক গতি কাকে বলে এর ফলাফল লেখো। তুমি এখান থেকে সৌর দিন কাকে বলে, সৌর বছর কাকে বলে, নক্ষত্র দিন কাকে বলে, সৌর দিন ও নক্ষত্র দিনের পার্থক্য, সৌর বছর ও নক্ষত্র বছরের পার্থক্য অবভিয়াসলি করবে। নিরক্ষরেখার আবর্তন বেগ কত, মেরুবিন্দুর মানে মেরুরেখা বা মেরুবিন্দুর আবর্তন কত। তুমি এখান থেকে করবে দৈনিক আপাত গতি বলতে কি বোঝো, একদম এটা ছাড়ার চেষ্টা করো না। রবি মার্ক অবশ্যই করবে। আমি এখানে বলবো সূর্যোদয়, সূর্যাস্ত, প্রভাত, উষা বলতে কি বোঝো। তুমি কোরিওলিস বল টিকা হিসাবে, ফেরেলের সূত্র টিকা হিসাবে করে রাখবে। আমি এখান থেকে এইবার যেগুলো আসবো টিকামূলক প্রশ্নের মধ্যে, অপসূর, অনুসূর, জলবিষুব, মহাবিষুব, উত্তরায়ণ, দক্ষিণায়ন, এটা একদম মানে ছাড়ার দরকার নেই। আমি বলবো এগুলো তোমরা করে যাবে। রবি মার্কটা করবে সূর্যের আপাত বার্ষিক গতি যেটি, এইটা কিন্তু একটু করতে পারো। দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে কেন, এই যে ব্যাস ঋতু পরিবর্তনের কারণ, ভীষণ ইম্পর্টেন্ট, ঋতু পরিবর্তনের কারণ লেখো এবং ছবি সহ করবে। এই চ্যাপ্টারটা কিন্তু ছবি সহ প্রশ্নের উত্তর করা ভীষণ জরুরি বলে আমি মনে করি। এই প্রশ্নগুলোর সঙ্গে তুমি করতে পারো কাকে কেন নিশির সূর্যের দেশ বলে, মেরু জ্যোতি কি, এটা একটু মানে কুমেরু প্রভা এবং সুমেরু প্রভা বলতে কি বোঝো। ব্যাস
এইগুলোর ওপর জোর দিয়ে যাও, আশা করি আর এখান থেকে কোনো সমস্যা হবে না। এবার আমরা চলে যাব সরাসরি তোমাদের 7ম অধ্যায় ভারতের সম্পদ। প্রথমেই সম্পদ কাকে বলে, তোমরা জিমারম্যানের ডেফিনেশনটাই করো। সম্পদের বৈশিষ্ট্য লেখো। এখান থেকে তুমি সম্পদের শ্রেণী বিভাগ করবে, এমনভাবে করবে যে প্রত্যেকটার এক্সাম্পল দিলে যেন তুমি বুঝতে পারো এটা কোন শ্রেণীর সম্পদ। হয়তো দিল সূর্যালো, কোন শ্রেণীর সম্পদ, 4টে অপশান। হয়তো একটা শর্টও দিল যে একটি জাতীয় সম্পদ এর নাম লেখো, কিংবা একটি অদ্বিতীয় সম্পদের নাম লেখো। সেখানে কিন্তু তোমাকে ক্রায়োলাইটটা বলতে হবে এবং তুমি সেটা যেন ভুল করো না। এখানে ক্যাপিটাল লেটারের ম্যান আর স্মল লেটারের ম্যান এর পার্থক্যটা কি, বা বলতে কি বোঝো তুমি এখানে। নিরপেক্ষ সামগ্রী বলতে কি বোঝো এটা করবে। 5 মার্কসের জন্য করবে গচ্ছিত সম্পদ ও প্রবাহমান সম্পদের পার্থক্য, এটা ঘুরিয়ে দিলে নাম পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের পার্থক্য। অবশ্যই সম্পদ কিভাবে সংরক্ষণ করা যায় এটা 5 মার্কসের জন্য করবে। সম্পদ সৃষ্টির উপাদানগুলি কি কি, ওই 3টি, মানুষ, প্রকৃতি এবং সংস্কৃতি, এই 3টি নিয়েই করবে, এখানে কোনো রকম ছাড়বে না। ওকে, তো এবার যাব আকরিক লোহা খনিজ সম্পদে। সেখানে তুমি অবশ্যই করবে আকরিক লোহার ব্যবহার, আর আকরিক লোহার শ্রেণীবিভাগ করে তুমি প্রত্যেকটার রং, গুরুত্ব, লোহার পরিমাণটা করবে, কোনটা উৎকৃষ্ট লোহা সেটাও জানবে। যেমন ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, ডিসেরাইট, এই জায়গা থেকে প্রত্যেকটাই লোহার পরিমাণ কেমন, তার কালারটা কি এটা জানবে। এখান থেকে ভারতের কোথায় কোথায় আকরিক লোহা পাওয়া যায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী রাজ্যের নামটা একটু করার চেষ্টা করো। এরপরে চলে আসবো আমি কালো হিরে অর্থাৎ ব্ল্যাক ডায়মন্ড কাকে বলে, অর্থাৎ কয়লা, কয়লার ব্যবহার লিখবে। কয়লার শ্রেণীবিভাগ করে তাদের পরিচয়, অর্থাৎ অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট, এদের মনে উন্নত মানের কয়লা কোনটি, নিম্নমানের কয়লা কোনটি, কার কেমন পরিমাণ, মানে কার্বনের পরিমাণ কার বেশি কার কম, কতটা এবং রং কি এটা জানবে। অবশ্যই কিন্তু কয়লার বন্টন তোমাকে পড়তে হবে এইভাবে, ভারতের কোথায় কোথায় কয়লা পাওয়া যায়। 5 মার্কসের জন্য করে রাখবে। সেখানে প্রাচীন যুগের কয়লা, গান্ডোয়ানা যুগের কয়লা, আর টারশিয়ারি যুগের কয়লা, আধুনিক যুগের কয়লা, এইভাবে ভাগ করে এখান থেকে কিন্তু পড়বে। এখান থেকে কয়লার 2টি উপজাত দ্রব্যের নাম। এরপরে আমি চলে আসব পেট্রোলিয়াম খনিজ তেল বলতে কি বোঝো, খনিজ তেলের ব্যবহার লেখো। এখান থেকে সাগর সম্রাট সাগর বিকাশ কি, এখান থেকে অবভিয়াসলি করবে ভারতের কোথায় কোথায় খনিজ তেল পাওয়া যায়, ভারতের প্রাচীনতম তৈল খনি আর ভারতের বৃহত্তম তৈল খনির নাম। এখানে তৈল শোধনাগারের নাম কিন্তু জেনে রাখতে হবে, প্রাচীনতম এবং বড়। এখান থেকে তুমি টিকা হিসাবে একটু করে রাখতে পারো ওএনজিসি, এটা কিন্তু তোমাদের প্রয়োজন হয় অনেক অনেক সময়। আমি বলবো এরপরে চলে আসবে তোমাদের শক্তি সম্পদ। শক্তি সম্পদের 2টো ভাগ, প্রচলিত আর অপ্রচলিত। প্রচলিত শক্তি কাকে বলে, অপ্রচলিত শক্তি কাকে বলে, প্রচলিত শক্তির সুবিধা অসুবিধা, অপ্রচলিত শক্তির সুবিধা অসুবিধা, প্রচলিত আর অপ্রচলিত শক্তির পার্থক্য। এবার করবে প্রচলিত শক্তির উৎসগুলি কি, অপ্রচলিত শক্তির উৎসগুলি কি। এইগুলো করার পর তুমি চলে আসবে তাপবিদ্যুৎ। ভারতের কোথায় কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, এবং এখান থেকে টিকা হিসেবে করতে পারো তুমি এনটিপিসি। আর পূর্ব ভারতে অধিক সংখ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন, এটা 5 মার্কসের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। এরপরে চলে আসবো আমি জলবিদ্যুৎ, কাকে সাদা কয়লা বলা হয়। আর তার সঙ্গে আরেকটু দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ রচনা করো। বর্তমানে অপ্রচলিত শক্তির ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে কেন, বায়ু শক্তি কাকে বলে, এরপরে বায়ু শক্তি কাকে বলে, সৌরশক্তি কাকে বলে, ভূতাপ শক্তি কাকে বলে, পারমাণবিক শক্তি কাকে বলে, এবং প্রত্যেকটা থেকে একটু একটু করে শর্ট একটু জানতে হবে। যেমন ভারতবর্ষের সব থেকে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প কোনটি বা কোথায় অবস্থিত, এই জায়গা থেকে এই প্রশ্নগুলোর ওপরে আমি বলবো একটু একটু করে জোর দাও। একটি ধাতব খনিজ, একটি অধাতব খনিজের নাম লেখো। আমি এখান থেকে আর তেমন প্রশ্ন পাচ্ছি না, এই প্রশ্নগুলোর ওপর একটু জোর দিয়ে দিলে আমার মনে হয় খুব ভালোই পরীক্ষা হবে। তো টোটাল বইটা ধরে একটু বলে দিলাম, এবং এর বাইরেও যদি তোমার কিছু রেডি থাকে, যেহেতু স্কুল প্রশ্ন করবে, স্কুল যদি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেয় সেগুলো কিন্তু করে যেও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। টাটা।